ফুলশয্যার খাটে বসে রয়েছে প্রিয়সী। হাঁটু ভাঁজ করে তার ওপর মাথা রেখে বসে আছে। দূরে টেবিলের উপর রাখা জ্বলতে থাকা মোমবাতিটার দিকে তাকিয়ে এক মনে ভেবেই চলছে। বিয়ের জন্য ওর মন মানসিক প্রস্তুতি একদমই ছিল না, কিন্তু মা বাবার মুখের দিকে চেয়ে আর না করতে পারেনি। মা বাবার একটা মাত্র মেয়ে। ওর দাদা বিয়ের 1 বছর পর সংসার আলাদা করে অন্যত্র চলে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন করেনি, কিন্তু মা বাবাকে এখন কোনো রকম আর্থিক সহায়তা করে না। প্রিয়শ্রীকে ওর মা বাবা অনেক কষ্ট করেই বড় করেছে। প্রিয়শ্রীর দাদা ওর 15 বছরের বড় হওয়ায় দাদার বিয়ের পর দাদার সাথে প্রিয়শ্রীর সম্পর্কে একটা ফাটল, একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। ও নিজেও অনেকটা পরিশ্রম করে করে অধ্যবসায় করে পড়াশোনা করেছে। মা বাবাকেও একটা বাড়ি করে দিয়েছে, কলেজের প্রফেসর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এইসবের মাঝেও একটা দুঃখের ঘটনা, যা ও নিজের জীবনের দুর্ঘটনা হিসেবেই মনে করে। এমন একটা অধ্যায় ওর জীবনে আছে, যার কথা কেউ জানে না, ও কাউকে জানায়নি সেই বিষয়। ওই বিষয়টা মনে পড়লেই এখন আর কষ্ট হয় না প্রিয়শ্রীর, বরং অন্তর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে আজকে ওর জীবনে একটা বিশেষ দিন। আজ আংশুমান ওর স্বামীর সাথে, আজকে ওর জীবনের প্রথম রাত। ও শুধু একটাই চিন্তা করছে, আজকে যদি আংশুমান প্রথম রাতে স্বামীর অধিকার দাবি করে, তাহলে ও কী করবে? অধিকার দিবে নাকি একটু সময় চেয়ে নিবে আংশুমানের কাছ থেকে? অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করে নিজের মনকে অনেকটা শক্ত করে নিল প্রিয়শ্রী। কম বয়স তো হয়নি ওর, 29 বছর বয়সটা আপাত দৃষ্টিতে অনেকটাই। ও নিজেরও তো নিজের এই বৈবাহিক জীবনটা নিয়ে অনেক স্বপ্ন, অনেক চাহিদা আছে। হ্যাঁ, যাকে নিয়েও আগে ও স্বপ্নগুলো দেখেছিল, সে না হয় ওর এই স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে চলে গেছে, কিন্তু তাতে ওর মন থেকে আশা তো কমে যায়নি। ওর এই স্বপ্নগুলো ও আংশুমানের মধ্য দিয়ে না হয় পূরণ করার চেষ্টা করবে। চেষ্টা করতে দোষ কোথায়? কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছেন, অসফল হলেও মানুষকে বারবার নিজের চেষ্টা চালিয়ে যেতে হয়। আগের বার পছন্দ ও নিজে করেছিল, কিন্তু সেটা টিকেনি। এবার আংশুমানকে ওর মা বাবা নিজে পছন্দ করেছে, আর ওর খুব ভরসা আছে নিজের মা বাবার উপর। আর যদি আংশুমানও ভুল মানুষ হয় ওর জীবনে, তাহলে মা বাবার চোখ বোঝার পরও এই সংসার ছেড়ে দূরে কোথাও চলে যাবে, বিলীন হয়ে যাবে প্রকৃতির মাঝে, এই শহরতলির ঝঞ্ঝাট থেকে পালিয়ে যাবে। ও নিজে রোজগার করতে জানে, অসহায় সহায় সম্বলীন কোনো অবলা নারী সে নয়। তাই আজকে থেকে ও নতুন জীবনের নতুন মানুষ, নতুন মানুষগুলোর সাথে সে নতুন সংসার শুরু করবে। তাতে নিজের তরফ থেকে কোনো খামতি রাখবে না ও। তবে পরিস্থিতি ও সময় বুঝে বুদ্ধিমত্তার দ্বারা চলতে হবে। কোনোভাবেই কারো ক্ষতি ও অবহেলা যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে। এমনকি নিজেও যেন অবহেলার পাত্রী না হয়ে যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। কারণ আর যাই হোক না কেন, নিজে ভালো না থাকলে অপরকে ভালো রাখা যায় না। তাই অতীতের সমস্ত কিছু ভুলে আজ থেকেও নতুন পথযাত্রা চলা শুরু করবে অপরিচিত স্বামীর সাথে। আজকে থেকে এই নতুন মানুষটাকে চিনতে শুরু করবে। হাঁটুতে মাথা রেখে এসব ভাবছিল প্রিয়শ্রী। ওর ভাবনার ব্যাঘাত ঘটল যখন ও নিজের কাঁধে একটা অপরিচিত হাতের স্পর্শ পেল। তৎক্ষণাৎ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে দেখল আংশুমান ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। ও নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে কখন আংশুমান ঘরে এসে দরজার ছিটকিনি আটকে ওর পাশে এসে দাঁড়িয়েছে তা বুঝতেই পারেনি। না, ঘর অন্ধকার নেই, আলো জ্বলে আছে। সেই আলোতে আংশুমানের হাসিটা প্রিয়শ্রী খুব অমায়িক লাগলো। শুভদৃষ্টির পর আংশুমানের সাথে তেমন আর কথা হয়নি, বিয়ের আগেও একান্ত সাক্ষাৎ হয়নি, তাই জানে না আদতে আংশুমান কেমন মানুষ। তবে এখন ওকে দেখে খুব সরল সাদাসিধেই মনে হচ্ছে। তবুও অংশ হলো একজন আসলেই কেমন তা এক ঝলক দেখলেই তো বোঝা যাবে না। ধীরে ধীরে আংশুমানের ব্যবহার, স্বভাব, আচরণই তার পরিচয় দিবে। এতক্ষণ নানা ধরনের পরিকল্পনা করলেও এখন আংশুমানকে নিজের সামনে দেখে প্রিয়শ্রী সামান্য কুঁকড়ে গেল। তাও তা আংশুমানের সামনে প্রকাশ না করে একটু সরে বসে আংশুমানকে নিজের বসার জায়গা করে দিল প্রিয়শ্রী।
বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও যখন আংশুমান পাশে বসলো না, তখন পিয়ুশ্রী ঘাড় ঘুরিয়ে আংশুমানের দিকে তাকিয়ে দেখলো আংশুমান তখনও ওইভাবেই দাঁড়িয়ে হাত মোছড়ামুছড়ি করছে। মনে হচ্ছে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। এইসব দেখে পিয়ুশ্রী নিজেই এবার মৃদু স্বরে বলল, আপনি মানে বসো তুমি এখানে, বলে পিয়ুশ্রী নিজেই হাত দিয়ে পাশের ফাঁকা জায়গাটা দেখিয়ে দিল। প্রিয়শ্রী কথা শুনে আংশুমান একটু হাসলো, তারপর বলল, হ্যাঁ বসবো তো, তবে তুমি আর একটু এইদিকে সরে বসো না প্লিজ। আংশুমানের কথা শুনে প্রিয়শ্রী আরেকটু সরে বসে আংশুমানকে বসার জায়গা করে দিল। এবার আংশুমান প্রিয়শ্রী থেকে একটু দূরত্ব তৈরি করে নিজেই বিছানায় বসলো। তারপর খানিকটা সময় নেওয়ার পর জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি পড়তে পছন্দ করো? প্রিয়শ্রী বলল, মানে তুমি কি গয়না পড়তে পছন্দ করো, আমি সেটাই জানতে চাইছি। তখন প্রিয়শ্রী বলল, আমার গয়না পড়তে তেমন ভালো লাগে না, তবে ওই অক্সিডাইজড কানের দুল পড়তে ভালো লাগে। এছাড়া তেমন কিছু আমার দরকার পড়ে না, তবে ওই কর্মক্ষেত্রে একটু আধটু অক্সিডাইজড সেট পরে যাই, আর কিছু না। ও আচ্ছা, আমি একটু নাক চাবি এনেছি, তুমি নেবে? আংশুমান পিয়ুশ্রীকে এভাবে জিজ্ঞেস করায় পিয়ুশ্রী একটু অবাকই হয়, তবে সেটা প্রকাশ না করে মাথা হিলিয়ে সম্মতি জানায় যে সে এটা নিবে। প্রিয়শ্রীর সম্মতি পেয়ে আংশুমান উঠে গিয়ে আলমারি খুলে একটা লাল বক্স বের করে প্রিয়শ্রীর পায়ের কাছে এনে রেখে দিল। এভাবে পায়ের কাছে উপহারটা রাখায় প্রিয়শ্রী একটি বিব্রতি বোধ করলো। এবার আংশুমানের দিকে তাকিয়ে দেখলো লোকটা উৎসুক নয়ন ওর দিকে তাকিয়ে আছে। আংশুমানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়শ্রী সামান্য হাসলো, তারপর হাত বাড়িয়ে বক্সটা খুলে দেখলো সোনার একটা ছোট্ট নাকফুল, অতি সূক্ষ্ম উপহার। প্রিয়শ্রী আরও একবার আংশুমানের দিকে তাকাতেই দেখলো ও এখনই ওইভাবেই তাকিয়ে আছে। প্রিয়শ্রী কোনো কথা না বলে আগে নিজের নটটা খুলল, তারপর নিজের পরা বিয়ের নাকছাবিটা খুলে আংশুমানের দেওয়া নাকফুলটা পরে নিল। নাকফুলটা পরে আংশুমানের দিকে তাকাতেই দেখলো আংশুমান উজ্জ্বল চোখে ওর দিকে তাকিয়ে আছে। ওকে নাকফুলটা পরতে দেখে আংশুমান আনন্দিত হয়ে বলল, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আংশুমানের এমন প্রশংসা শুনে প্রিয়শ্রীর মুখে একটা লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল। তারপর আংশুমানকে কিছু বলবে বলে আংশুমানের দিকে তাকাতেই দেখলো আংশুমান ওয়ার্ডরোব থেকে নিজের পরনের জামা কাপড় বের করে বাথরুমে চলে গেল। আংশুমানের ব্যবহারে প্রিয়শ্রী খানিকটা অবাকই হল। না, ও আজকে নিজেকে কোনোভাবে আটকে রাখতে চায়নি। আংশুমান যদি আজকেই ওর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে ও বাধা দিত না, কিন্তু এখন দেখছে আংশুমান নিজেই ওর থেকে একটু দূরে দূরে থাকতে চাইছে। ওই বিষয়টাতে তেমন আমল না দিয়ে ভাবলো যতক্ষণ আংশুমান বাথরুমে আছে ততক্ষণে ও নিজের এই সমস্ত সাজ পোশাক খুলে ফেলে জামা কাপড় বদলে নিই। এই সমস্ত ভেবে ড্রেসিং টেবিলের সামনে বসে পিয়ুষী যখন নিজের গয়নাগুলো খোলার চেষ্টা করছিল তখন আংশুমান বাথরুম থেকে বেরিয়ে আসে। ওর পরনে রয়েছে ঘরের পরা সাধারণ পায়জামা আর পাঞ্জাবি। আংশুমানকে পায়জামা আর পাঞ্জাবি পরতে দেখে প্রিয়শ্রী একটু অবাকি হলো। আজকালকার দিনের ছেলেরা সবাই ঘরে ট্যাক স্যুট, ট্রাউজার, টি শার্ট এসব পরে বলে প্রিয়শ্রীর ধারণা ছিল, কিন্তু আংশুমানকে দেখে ওর ধারণা পুরোই পাল্টে গেল। আংশুমানের মধ্যে প্রিয়শ্রী ক্রমাগত একটা ছাপোষা, সাধারণ, সহজ সরল মানুষকে দেখতে পাচ্ছে। যাই হোক, নিজের সমস্ত চিন্তা ভাবনা থামিয়ে প্রিয়শ্রী একটু মৃদু স্বরে আংশুমানকে ডেকে বলল, একটু এদিকে আসবে? প্রিয়শ্রীর ডাক শুনে আংশুমান ওর দিকে তাকালো, তারপর কিছুটা এগিয়ে গেলে প্রিয়শ্রীর দিকে সামান্য দূরত্ব বজায় রেখে তাকে জিজ্ঞেস করলো, কি বলো? তখন প্রিয়শ্রী বলল, আমি হাড়গুলো খুলতে পারছি না, একটু খুলে দাও না। প্রিয়শ্রীর কথা শুনে আংশুমান কিছুটা আমতা আমতা করে যে বলার চেষ্টা করলো, কিন্তু কিছু বলল না। চোখের দৃষ্টি বড় অস্থির হয়ে উঠল আংশুমানের। একটা শুকনো ঢোক গিলে এগিয়ে গিয়ে প্রিয়শ্রী পিছনে গিয়ে দাঁড়ালো। আয়না দিয়ে প্রিয়শ্রী আংশুমানের মুখের দিকে তাকাতেই দেখলো আংশুমানের মুখে কেমন একটা ভয়ের ছাপ ফুটে উঠেছে, কিন্তু কী কারণে আংশুমানের ভয় লাগতে পারে তা বুঝতে পারল না প্রিয়শ্রী। আংশুমান নিজের কম্পমান হাত দিয়ে প্রিয়শ্রীর হাড় খুলতে লাগলো। আংশুমানের কম্পমান হাতের ছোঁয়া প্রিয়শ্রী নিজের উন্মুক্ত পিঠে আলতোভাবে পেতে আংশিক শিহরিত হয়ে উঠল।